12 ঘন্টা পার হলেও ভোট গণনা শেষ হয়নি জাকসু নির্বাচনে। এখনো 11টি হলের ফলাফল বাকি। অসুস্থতায় নারী পোলিং অফিসারের মৃত্যু। বিশেষায়িত হেভি লিফট কার্গো জেটি নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। ভারী যন্ত্রপাতি খালাসে ভোগান্তি এবং খরচ কমার আশা। ট্রেন থাকবে তখন এই একটা মেশিন একসাথেই চলে আসতে পারবে। এখনো স্বস্তি ফেরেনি সবজির বাজারে। চড়া নিত্যপণ্যের দাম, আধা কেজির ইলিশ কিনতে গুনতে হচ্ছে 1000 টাকার বেশি। এবং জলাশয় ভরাট, অতিরিক্ত কীটনাশক ব্যবহারে উপকূলে অস্তিত্ব সংকটে জাতীয় ফুল শাপলা। জরুরি উদ্যোগ নেয়ার তাগিদ। স্বাগত এখন জনপদে, সঙ্গে আছি শরীফ রওশন। 12 ঘন্টা পেরিয়ে গেলেও শেষ হয়নি জাকসু নির্বাচনের ভোট গণনা। এতে বাড়ছে ফলাফলের অপেক্ষাও। এখন পর্যন্ত জাকসু নির্বাচনে 10টি হলের ভোট গণনা শেষ হয়েছে, বাকি আছে আরও 11টির। ম্যানুয়ালি গণনা হওয়ায় ফল ঘোষণায় দেরি হচ্ছে। ভোট গণনার সবশেষ খবর জানাতে নির্বাচন কমিশন কার্যালয়ের ভেতর থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সহকর্মী ফরহাদ বিন নূর। ফরহাদ, আপনি তো সকাল থেকেই নির্বাচন কমিশনের কার্যালয়ের ভেতরে আছেন। ভোট গণনার কার্যক্রম কত দ্রুত শেষ হতে পারে বলে কমিশনের পক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা? রোশন, কত দ্রুত হবে সেটি আসলে বলা মুশকিল। তবে যারা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন, যারা কাজ করছেন গণনার কাজে, যারা নিয়োজিত আছেন, তারা বিরামহীনভাবে নিরলসভাবে চেষ্টা করছেন যত দ্রুত শেষ করা সম্ভব হয়। তবে যেহেতু এখন পর্যন্ত আমরা জানি যে অর্ধেক ভোট গণনা প্রায় হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ধারণা করছি যে আজকে পুরো দিনই লেগে যেতে পারে এই ভোট গণনা করতে। এবং আমরা দেখছি যে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে আপনি নিশ্চয়ই দেখতে পাবেন যে যারা পোলিং অফিসাররা রয়েছেন, যারা নির্বাচনী দায়িত্বে যারা নিয়োজিত, যারা ভোট গণনা করছেন, এই মুহূর্তে তারা কিন্তু একেবারে নিরলসভাবে তাদের যে ভোট গণনার কাজটি সেটা তারা এই মুহূর্তে করছেন। এবং আমরা দেখছি যে যেহেতু 21টি হল এবং আমরা জানি যে প্রার্থীর সংখ্যাও বেশ এবং ভোটও অনেকগুলো করে দিতে হয়, সেক্ষেত্রে কিন্তু এই যে ব্যাপারগুলো আমরা দেখছি যে সেক্ষেত্রে এই কারণে কিন্তু এখানে ভোট গণনা হতে একটু দেরি হচ্ছে, যেহেতু হাতে গুনছে। আমি যদি একটু বলি যে এবার জাকসুতে মোট ভোটার আমরা জানি যে 11,843 জন ছিল। এর মধ্যে আমরা ছাত্র জানি 6,115 জন এবং ছাত্রী 5,728 জন। একজন ভোটার আসলে ভোট দেবেন 40টি করে ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদে 25টি এবং হল সংসদে 15টি করে ভোট দিতে হয়েছে। এছাড়া আমরা যদি বলি যে জাকসু ভোটের মোট প্রার্থী কিন্তু আমরা দেখেছি 178 জন প্রতিদ্বন্দ্বিতা এখানে করেছেন। এবার এর মধ্যে পুরুষ প্রার্থী আমরা জানি যে 132 জন এবং নারী প্রার্থী 46 জন। এখানে পদের সংখ্যা আসলে আমরা জানি যে 25টি। এবং আমি যদি একটু হল সংসদের কথা বলি, হল সংসদে 21টি হলে মোট পদের সংখ্যা আমরা দেখেছি 315টি, প্রতি হলে পদ সংখ্যা 15টি। এছাড়া মোট আমরা জানি যে সব মিলিয়ে প্রার্থী হচ্ছে 447 জন এবং এখানে আসলে লড়ছেন 315টি পদে। এর মধ্যে 11টা ছাত্র হলে প্রার্থী সংখ্যা 316 জন এবং 10টি ছাত্রী হলে প্রার্থীর সংখ্যা 131 জন। আমরা দেখছি যে এই যে হাতে যেহেতু গুনতে হচ্ছে, সে কারণে কিন্তু একটি সময় সাপেক্ষ ব্যাপার, এই কারণে আসলে দেরি হচ্ছে। এবং এটি আসলে আমরা জানতাম যে ওএমআর যে স্ক্যানার মেশিন, তার মাধ্যমে এই ভোট গণনা হওয়ার একটি কথা ছিল, কিন্তু কিছু সংগঠনের দাবির প্রেক্ষিতে ম্যানুয়ালি এই গণনা করতে হচ্ছে। এই বিশ্ববিদ্যালয় প্রশাসন পরবর্তীতে ম্যানুয়ালি গণনা করার সিদ্ধান্ত নেয়। আমরা দেখেছি গতকাল এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যখন
ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল সকাল 9টার দিকে, কিন্তু বৃষ্টির কারণে প্রায় আধা ঘন্টা পরে সেই নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয় এবং পরবর্তীতে আমরা দেখেছি যে ভোট গণনা স্বাভাবিক থাকলে পরে কিছু অভিযোগ পাল্টা অভিযোগ আমরা দেখেছি। এর মধ্য দিয়ে কিন্তু সারাদিনের ভোট গ্রহণ চলে এবং আমরা দেখেছি বেশ কিছু হলে বা ভোট কেন্দ্রে 5টার দিকে ভোট শেষ হবার কথা থাকলেও কিন্তু আমরা দেখেছি যে দীর্ঘ লাইন থাকার কারণে ভোট 5টার দিকে শেষ করতে পারেনি কিছু কেন্দ্রে। সেখানে কিন্তু দেখেছি যে আমরা 5টার পরেও সেখানে ভোট গ্রহণ কিন্তু চলতে থাকে। এরপরে আমরা যেই চিত্রটি দেখেছি তারপরে 7টার পরে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন কেন্দ্রে যেসব ব্যালট বাক্স ছিল সেগুলোকে নিরাপদে এই নির্বাচন কমিশনে নিয়ে আসা হয় এবং আমরা দেখছি যে এখানে নির্বাচন কমিশন থেকে কিন্তু তারা মাঝে মধ্যে কিন্তু অ্যানাউন্স করছে যে এখানে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা কিন্তু মাঝে মধ্যে জানাচ্ছেন যে যেসব ভোট কেন্দ্রে কোন কোন কেন্দ্রে কত ভোট পড়েছে, যেই কেন্দ্রগুলোতে অর্থাৎ যতটি হলের ভোট গণনা শেষ হয়েছে তারা কিন্তু এরপরে সেটি কিন্তু আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আমি যেটি বলছিলাম যে গতকাল যখন ভোট গ্রহণ শেষ এর পরে কিন্তু আমরা দেখেছি যে নিরাপদে সেই ব্যালট বাক্সগুলো কিন্তু নির্বাচন কমিশনের এখানে নিয়ে আসা হয় সিনেটে এবং সেগুলোর প্রস্তুতি নিয়ে এরপরে রাত 10:30 নাগাদ সেই ভোট গণনা শুরু হয়। ভোট গণনা কিন্তু আমি বলছি যে যেহেতু ভোটের পরিমাণ যেহেতু আছে এবং এরপরে যেহেতু আমরা দেখছি যে ম্যানুয়ালি যেহেতু গণনা করতে হচ্ছে সে কারণে কিন্তু এখানে সময় লাগছে ভোট গণনা করতে। এবং আমরা গতকালকের চিত্রটি যদি আরেকটু বলি যে আমরা দেখেছিলাম বেশ কিছু অভিযোগের অনিয়মের কথা বলে কিন্তু ছাত্রদল সহ বেশ কিছু বাম ছাত্র সংগঠন তারা কিন্তু ভোট বর্জনের ঘোষণা দেয়। অপরদিকে আমরা দেখেছি ছাত্র শিবির সহ যারা স্বতন্ত্র প্রার্থী বাকছাস এর প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে নিশ্চিত পরাজয় জেনেই যারা ভোট বর্জন করেছে নিশ্চিত পরাজয় জেনেই তারা ভোট বর্জন করেছে। এরপরে আমরা দেখেছি কয়েকজন বিএনপিপন্থী শিক্ষক যারা নির্বাচনের দায়িত্বে ছিলেন তারাও ভোট বর্জন করেছে ছাত্রদলের মতো একই অভিযোগ এনে। এরপরে আমরা যদি বলি যে এখানে শিক্ষার্থীরা কিন্তু আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবেই তারা এই নির্বাচনের ভোটে তাদের যে ভোটাধিকার সেটি তারা প্রয়োগ করেছেন। এবং আমি আজকের একটু সকালের চিত্রটি একটু বলতে চাই, খুবই শোকাবহ একটি যে ঘটনা ঘটে গেছে এই বিশ্ববিদ্যালয়ে ম্যানুয়ালি গণনা করতে গিয়ে এখানে শিফটিংয়ের একটি ব্যাপার রয়েছে। সেই কারণে কিন্তু আমরা দেখছি যে একজন শিক্ষক যিনি চারুকলা বিভাগের একজন শিক্ষক জান্নাতুল ফেরদৌস তিনি এখানে ভোট গণনা করতে এসে তিনি কিন্তু ভোট গণনার কাজে যুক্ত হতে এসে কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাকে তাৎক্ষণিকভাবে এনাম মেডিকেলে নিয়ে যাওয়া হয় এবং আমরা এরপরে জানতে পারি যে তিনি সেখানে মারা যান। এরপরে কিন্তু আমরা যে চিত্রটি দেখেছি বিশ্ববিদ্যালয় জুড়ে একটি শোকের ছায়া কিন্তু একরকম নেমে এসেছে। একদিকে ভোট গণনা হচ্ছে, একদিকে যে জাকসু নির্বাচনের যে 33 বছর পরে যে জাকসু নির্বাচনের যে আমেজ যে উৎসাহ উদ্দীপনা একই সঙ্গে কিন্তু এখানে একটি শোকের ব্যাপারও কিন্তু সকালে সৃষ্টি হয়েছে। এবং আমি যে বিষয়টি একটু যদি বলি যে আমরা জানি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ভোটটি হয়েছে এখানে কিন্তু আমরা জানি যে 21টি হলে ভোট গ্রহণ হয় এবং যেখানে প্রায় 66 থেকে 67% ভোট আসলে কাস্ট হয়েছে। আমরা দেখেছি সকাল 9টার দিকে শুরু হবার কথা থাকলেও বৃষ্টির কারণে 9:30টায় শুরু হয়ে সেই ভোট গ্রহণ 5টায় শেষ হবার কথা থাকলেও লাইনে দাঁড়িয়ে থাকা ভোটারদের জন্য শেষ হয় প্রায় সন্ধ্যা 7টা নাগাদ এবং এরপরে প্রস্তুতি সম্পন্ন করে ভোট গণনা শুরু করেন নির্বাচন কমিশন এবং সেই ভোট গণনা কিন্তু এখনও চলমান রয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং এখন কিন্তু আমরা 11তম হল সম্ভবত আমরা ধারণা করছি যে ভোট গণনা চলছে এবং ভোটের আসলে ফলাফল যদিও তারা বলছে না যে এইসব কেন্দ্রের যেসব হলের ভোট গণনা ইতিমধ্যেই শেষ হয়েছে সেসবের তারা যদিও ফলাফল
অ্যানাউন্স করছে না, কিন্তু তারা শুধু এতটুকু আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে এতটা হলের গণনা শেষ হয়েছে। তবে সব হলের ভোট গণনা শেষ হওয়ার পরই কিন্তু তারা আনুষ্ঠানিকভাবে সব হলের এবং কেন্দ্রের যে ফলাফল সেটি তারা ঘোষণা করবেন। তবে কবে নাগাদ সেই ঘোষণা সম্ভব হবে সেটি এখনও আসলে বলা যাচ্ছে না, কারণ আমরা দেখছি এখনও প্রায় অর্ধেক ভোট কিন্তু এখনও গণনার বাকি রয়েছে। এবং আমি যদি একটু বলি যে এই যে ভোট যে গণনা ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা কিন্তু দেখছি যে ক্যাম্পাসে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছেন, কোনো প্রকার যেন কোথাও ঝামেলা না হয়, কোনো প্রকার যেন কোথাও আইন শৃঙ্খলার কোনো ব্যত্যয় না ঘটে। সে কারণে কিন্তু আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভেতরে বেশ কিছু অনেক জায়গায় কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী সেখানে তারা কিন্তু মোতায়েন রয়েছেন পরিস্থিতি ঠিক রাখতে। এবং আমরা একই সঙ্গে দেখছি যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা তারাও কিন্তু আমরা দেখছি যে মুখিয়ে আছে এই ফলাফলের অপেক্ষা করতে। এবং আমরা দেখছি যে বিভিন্ন প্রার্থী এবং প্রার্থীর পক্ষের বেশ কিছু ভোটার কিন্তু তারাও কিন্তু এই নির্বাচন কমিশনের বাইরেও কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন। এবং একরকম শিক্ষার্থীরা মুখিয়ে আছেন কখন এই ফলাফল ঘোষণা হবে। এবং সে কারণে কিন্তু যারা নির্বাচনী দায়িত্বে নিয়োজিত রয়েছেন তারা বিরামহীনভাবে তারা এই ভোট গণনার কাজটি করছেন। তো আমার কাছে এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ নির্বাচনের ভোট গণনার সবশেষ তথ্য। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভোট গণনার সবশেষ খবর জানাচ্ছিলেন ফরহাদ বিন নূর। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের দায়িত্ব পালন করতে এসে অসুস্থ হয়ে মারা গেছেন চারুকলা বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস। তিনি জাকসু এবং প্রীতিলতা হল সংসদের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার সকাল ৮টার পর বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে দায়িত্ব পালন করতে আসেন জান্নাতুল ফেরদৌস। এরপরে তিনি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। এরপর দ্রুতই বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সাভার এনাম মেডিকেল কলেজ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, ঠিক কী কারণে ভোট গণনার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন শিক্ষিকা, এবং হাসপাতালের কর্তৃপক্ষ কিছু বলেছে কিনা, চিকিৎসকদের সাথে কোনো কথা হয়েছে কিনা, ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে? রওশন, জাকসু নির্বাচনে যেমন উচ্ছ্বাস তৈরি হয়েছিল, ৩৩ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে, চলছিল ভোট গণনার কাজ। সেই উচ্ছ্বাস কিন্তু এখন অনেকটা শোকে পরিণত হয়েছে। জান্নাতুল ফেরদৌস তিনি আসলে জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পুলিং অফিসারের দায়িত্ব পালন করছিলেন এবং গতকাল সন্ধ্যা অবধি তিনি দায়িত্ব পালন করছিলেন। জানা রাখছি, রাতে আসলে তিনি দায়িত্ব পালন করতে পারেননি। আজকে সকাল আনুমানিক ৮টা থেকে ৮টা ১৫ মিনিটের মধ্যে সিনেট ভবনের ৩ তলায় তিনি আসেন এবং আসার সাথে সাথেই তিনি আসলে ভোট গণনা কাজে যুক্ত হতে পারেননি। তার আগেই তিনি করিডোরে পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরবর্তীতে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স যোগে। আনার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন এবং ডাক্তার জানিয়েছেন, আমাদের সাথে কথা হয়েছে ডাক্তার এবং এনাম মেডিকেল কলেজের যিনি ডিউটি ম্যানেজার রয়েছেন, তিনি বলছিলেন যে ডাক্তারের সূত্র দিয়ে বরাত দিয়ে তিনি বলছিলেন যে তিনি জ্ঞান হারানোর ৩০ সেকেন্ডের মধ্যেই সেখানে মৃত্যুবরণ করেন। কিন্তু তারপরও এখানে তাকে নিয়ে আসা হয়েছিল, তা মোটামুটি এইখানে তাকে ডাক্তার দেখে তাকে এখানে মৃত ঘোষণা করছেন। তো এই ম্যামের মৃত্যুতে আসলে যেমনটি বলছিলাম, পুরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু এক ধরনের শোকের ছায়া নেমে এসেছে। একদিকে যে ভোট গণনার যে কাজ সেটিও কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে, কারণ আকস্মিকভাবে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা এবং পুলিং এজেন্ট তিনি প্রীতিলতা হলে দায়িত্ব পালন করছিলেন, তার মৃত্যুতে আসলে শোকের ছায়া নেমে এসেছে এবং মোটামুটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যারা রয়েছেন তারা আসলে অনেকটা শোকের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে এবং এই ভোট গণনার কাজ আসলে কিছুটা ব্যাহত হচ্ছে। তো জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর খবরের সর্বশেষ নিয়ে আমার কাছে এই ছিল বিস্তারিত। জাকসু নির্বাচনে
দায়িত্ব পালন করার সময় এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হুমায়ুন কবির। শিল্প কারখানার ভারী যন্ত্রপাতি খালাসে অবশেষে বিশেষায়িত হেভি লিফট কার্গো জেটি নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এতে ভারী যন্ত্রপাতি খালাসে ভোগান্তি যেমন কমবে, একই সাথে খরচ অনেক কমবে শিল্প মালিকদের। সেই সঙ্গে বিভিন্ন প্রকল্পের ভারী যন্ত্রপাতি আমদানি সহজ এবং ঝুঁকিমুক্ত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাজিরা শিউলির প্রতিবেদন। প্রযুক্তির উন্নয়ন ও শিল্পের চাহিদা পূরণে দেশে গড়ে উঠছে নানা ধরনের শিল্প কারখানা। অবকাঠামো নির্মাণেও যুক্ত হচ্ছে নিত্য নতুন উপাদান। এক্ষেত্রে রড, সিমেন্ট, ইস্পাত, জাহাজ নির্মাণ, তেল পরিশোধন সহ বিভিন্ন ধরনের শিল্প কারখানা স্থাপনে ও অবকাঠামো উন্নয়নে লাগে ভারী যন্ত্রপাতি, যা আমদানি হয় বিদেশ থেকে। অথচ চট্টগ্রাম বন্দরে ভারী কার্গো হ্যান্ডলিংয়ের জন্য নেই কোনো বিশেষায়িত জেটি। বর্তমানে নিউমোরিং কন্টেনার টার্মিনালের একটি জেটিতে ভারী যন্ত্রপাতি খালাস করা হলেও সেটি মূলত কন্টেনার হ্যান্ডলিংয়ের জন্য নির্মিত। তাই খালাসের আগে বসাতে হয় বিশেষ প্লেট। এছাড়া 100 টনের উপরে কোনো কার্গো আসলে সেটি জেটিতে খালাস করা যায় না। এজন্য জেটির বাইরে ও বহির্নোঙরে বিশেষ ব্যবস্থায় সমতল বার্জে ভারী যন্ত্রপাতি খালাস করতে হয়, যা শুধু ঝুঁকিপূর্ণই নয়, ব্যয়বহুলও বটে। এই সংকট নিরসনে দীর্ঘদিন ধরে হেভি লিফট কার্গো জেটি নির্মাণের দাবি ছিল বন্দর ব্যবহারকারীদের। অবশেষে পূরণ হচ্ছে সেই দাবি। এই বিশেষায়িত হেভি লিফট কার্গো জেটি প্রতি বর্গমিটারে 5 টন ভার বহনের সক্ষম। প্রজেক্ট কার্গোগুলো বিশেষ করে আসে, সেগুলো হয়তো আমাদেরকে অনেক সময় ড্রাই ডক জেটিতে নামাতে হচ্ছে, অথবা ওভারসাইড ডেলিভারি দিয়ে সেখান থেকে বার্জে করে সাইটে প্রেরণ করতে হচ্ছে। যদি নতুন ডিপো আসে, ডেফিনেটলি সেটা আমাদের জন্য একটা অনেক পজিটিভ একটা সাইড। আমাদের রেগুলার যেই জাহাজগুলো আসছে সেগুলো করে আমরা হেভি লিফট কার্গোগুলো নিয়ে আসতে পারবো এবং চাইলেই সেই জেটিতে ট্রান্সফার করে কার্গোগুলো আমরা হ্যান্ডেল করতে পারবো। ভারী কার্গোর বিশেষায়িত জেটি না থাকায় বর্তমানে অনেক যন্ত্রপাতি খুলে আলাদাভাবে আমদানি করতে হয়। বিশেষায়িত জেটি নির্মিত হলে থাকবে না এই সমস্যা। পতেঙ্গার লালদিয়ায় নির্মিত হবে 40 মিটার দৈর্ঘ্যের এই জেটি, যেখানে বিভিন্ন প্রকল্পের ভারী কার্গো নিয়ে ভিড়তে পারবে বড় জাহাজ, যা শিল্পায়নের জন্য সহায়ক হবে বলে মনে করছেন বন্দর ব্যবহারকারীরা। এখানে পরিবহনের যে ট্রেলারের ক্ষমতা, তো সেরকম আমাদের লো বেড ট্রেলারের সংখ্যা কম, হেভি লিফট ক্রেন থাকবে, তখন এই একটা মেশিন একসাথেই চলে আসতে পারবে কন্টেনারাইজ ছাড়া বাল্ক অবস্থায়। আনুষঙ্গিক সুবিধা সহ হেভি লিফট কার্গো জেটি নির্মাণে সম্প্রতি নৌবাহিনীর সঙ্গে চুক্তি করেছে বন্দর কর্তৃপক্ষ। এই জেটি নির্মাণে ব্যয় হবে প্রায় 300 কোটি টাকা। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। সিলেটে গেল কয়েক মাস ধরে চড়া সবজির বাজার। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। এদিকে ময়মনসিংহেও চড়া সব ধরনের মশলার দাম। আর চট্টগ্রামের বাজারে সরবরাহ কমায় বেড়েছে ইলিশের দাম। আধা কেজি ইলিশ কিনতে গুনতে হচ্ছে 1000 টাকার বেশি। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সন্দীপন শুভ, ময়মনসিংহের মেছুয়া বাজারে আছেন ইমতিয়াজ আহমেদ এবং চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ফয়সাল করিম। তবে শুরুতেই শুভ, আপনার কাছে জানতে চাই, বাজারের ঊর্ধ্বমুখীর কারণ কি? বাজার মনিটরিংয়ের কোনো ব্যবস্থা আপনার নজরে পড়েছে কিনা? আমরা বিশেষ করে এখন টেলিভিশন থেকে যতগুলো লাইভ দিচ্ছি, আমরা কিন্তু গত কয়েক মাস ধরেই কিন্তু এই যে চড়া বাজার, বিশেষ করে সবজির বাজারের কথা যদি বলি, সেটি কিন্তু অত্যন্ত চড়া এই মুহূর্তে রয়েছে। এবং গত কয়েক মাসের চিত্র বলছে যে ঊর্ধ্বমুখী বাজার প্রতি সপ্তাহে যেন 5 টাকা বা 10 টাকা করে বেড়ে বেড়ে এই মুহূর্তে সবজি বাজারে বেশ কিছু সবজির দাম 100 টাকার উপরে কিন্তু পৌঁছে গেছে। আমি যদি আপনাকে আজকের বাজার দর সম্পর্কে শুরুতে একটু জানিয়ে রাখি, সেক্ষেত্রে টমেটো এখানে বিক্রি হচ্ছে 150 থেকে 160 টাকা কেজি দরে, করলা বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে, ঝিঙা সর্বনিম্ন 80 টাকা থেকে 90 টাকায় পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি পটল পাওয়া যাচ্ছে 90 থেকে 100 টাকায়, গাজর আবার 160 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আমি যদি শিমের কথা বলি, শিমও কিন্তু 160 থেকে 170 টাকায় বিক্রি হচ্ছে। শসা বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা কেজি প্রতি, ঢেঁড়স বিক্রি হচ্ছে 160 থেকে 170 টাকা কেজি প্রতি। ফুলকপি কিন্তু 200 টাকা ছাড়িয়ে গেছে, 200
টাকা কেজিতে ফুলকপি বিক্রি হচ্ছে। এর পাশাপাশি একদম ছোট আকারের যে লাউগুলো রয়েছে সেগুলো কিন্তু 140 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। পেঁপে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজিতে। এর পাশাপাশি যেগুলো রয়েছে যেমন কাঁচামরিচের দাম 220 থেকে 240 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি ধনেপাতা বিক্রি হচ্ছে 160 থেকে 200 টাকা কেজিতে। অর্থাৎ এই যে বাজার দর, এই বাজার দর কিন্তু প্রতি মুহূর্তে 5 থেকে 10 টাকা প্রতি সপ্তাহে বাড়ছে। আজকে ছুটির দিনও আমরা এসে যেমনটি দেখছিলাম যে বাজার দর কিন্তু এখনও ঊর্ধ্বমুখী রয়েছে এবং এভারেজ যদি করেন অর্থাৎ গড়ে কিন্তু প্রত্যেকটি সবজির দাম 80 থেকে 100 টাকার নিচে কোনো সবজিই পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র আলুর কথা যদি বলি আমরা, আলু কিন্তু রাজশাহীর যে আলু রয়েছে সেগুলো কিন্তু 25 টাকা কেজি দরে এখানে বিক্রি হচ্ছে খুচরা বাজারে এবং পেঁয়াজ কিন্তু আজকে 75 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং শাকের কথা যদি বলি আমরা, এখানে শাক বাজারেও রয়েছি, বিভিন্ন পদের শাক রয়েছে, এখানে শাকের দামও কিন্তু আমরা দেখেছি যে 20 থেকে 30 টাকা প্রতি আটা বিক্রি হচ্ছে। অর্থাৎ কিছুদিন আগেও আমরা দেখেছি 10 টাকায়ও শাকের আটা পাওয়া যেত, কিন্তু এই মুহূর্তে কিন্তু সেটি সম্ভব না। সেটি 15 থেকে 20 টাকার নিচে কোনো শাক নেই, এমনকি 30 থেকে 40 টাকাও রয়েছে। এর পাশাপাশি যদি আমি আরেকটু বলি, আপনি যেমনটি জানতে চেয়েছিলেন যে এই যে ঊর্ধ্বমুখী বাজারের কারণ, আসলে ঊর্ধ্বমুখী বাজারের মূল কারণ হচ্ছে সবজি কম আসা, আমদানি কম হওয়া এবং আবহাওয়ার প্রতিকূলতা তো রয়েছেই, যেমন এখন বৃষ্টি হচ্ছে, আবার তীব্র গরম, এইসব কারণে কিন্তু অনেকটাই আমদানি সংকট থাকে এবং এইসব কারণে বিক্রেতাদের দাবি হচ্ছে যে তারা বেশি দাম দিয়ে কিনে আনছেন, এই জন্য বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। তবে ক্রেতারা কিন্তু ভিন্ন কথা বলছেন, তারা বলছেন যে অনেকটাই হয়রানির শিকার তারা রয়েছেন এবং এই সবজি বাজারে বিশেষ করে, এবং তারা কিন্তু অস্বস্তির মধ্যে পড়ে গেছেন। এবং এই যে বিষয়গুলো যে আসলে প্রতিনিয়ত সবজির দাম, দেখেন গত 3 মাসের কথা যদি বলি আমি, গত 3 মাসের চিত্র কিন্তু একই ছিল এবং সবজির বাজার সেই ঈদের পর থেকে যে বাড়তি শুরু হয়েছিল সেটা কিন্তু এখনও সেই চড়া মূল্যে বা সেই অস্বস্তির মধ্যে দিয়ে আছে। তো বাজার মনিটরিংয়ের আসলে বিকল্প নেই এবং আমি এখন পর্যন্ত আসলে বাজার মনিটরিংয়ের কোনো যে চিত্র সেটি কিন্তু ফলপ্রসূভাবে এখানে দেখা যায়নি এবং এটাই কিন্তু অসন্তুষ্টির মূল কারণ। রসুন, এই ছিল আসলে সিলেটের সবজি বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। সবজির বাজারের পাশাপাশি মশলার বাজারের খবর জানাতে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, জানাবেন যে বাজারে কোন মশলা কত বেড়েছে, দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা কি বলছেন? রসন, আপনি জানেন যে আমাদের দেশে যে মশলাগুলো ব্যবহার হয় তার বেশিরভাগই কিন্তু আসলে আমদানি নির্ভর এবং আমদানি জটিলতাকে এই মশলার দাম বৃদ্ধির কারণ হিসেবে ব্যবসায়ীরা কিন্তু বলছেন। ময়মনসিংহের মেছুয়া বাজারে রয়েছে মশলা মহলে আমরা বেশ কিছু মশলা যদি দেখিয়ে দিতে চাই, যদিও ব্যবসায়ীরা যেটা বলছেন যে গত সপ্তাহের ব্যবধানে এখনো অপরিবর্তিত রয়েছে পেঁয়াজ, আদা, রসুনের দাম, যদিও পেঁয়াজের দামটা গত সপ্তাহের ব্যবধানে 5 টাকা কমে আজকে 64 টাকা কেজি বিক্রি হচ্ছে। পাশাপাশি যে রসুনগুলো রয়েছে, রসুন বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা সর্বোচ্চ ভালো মানের এবং আদা বিক্রি হচ্ছে 110 থেকে 20 টাকা করে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে আলু বিক্রি হচ্ছে 18 থেকে 20 টাকার মধ্যেই। বিক্রেতারা যেটা বলছেন যে মূলত যে মশলা জাতীয় যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো যেহেতু আমদানি করতে হয়, আমদানি জটিলতার কারণে বেশ কিছু মশলার দাম বেড়েছে। তবে আমরা যেটা দেখতে পেরেছি যে চিকন মসুরির ডাল সেটি কিন্তু আসলে দাম বেড়েছে। আজকে শুক্রবার মেছুয়া বাজারের মশলা মহলে যে পরিমাণ ক্রেতা সমাগমের কথা ছিল সকালে, কিন্তু খুব একটা বেশি ক্রেতা আমরা দেখতে পাচ্ছি না। আমরা বেশ কিছু মশলার দরদামের কথা একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আজকে চিকন মসুরির ডাল যেটি রয়েছে সেটি গত সপ্তাহ বা তার আগের সপ্তাহ, বিশেষ করে 2 সপ্তাহ আগেও বিক্রেতারা যেটা বলছিলেন যে 120 টাকা করেছিল, সেটি 1,30 টাকা বেড়ে চিকন মসুরির ডাল কিন্তু 150 টাকা 52 টাকায় বিক্রি হচ্ছে। বেড়েছে বুটের ডালও কিন্তু কেজিতে 5 টাকা পর্যন্ত বেড়েছে। সেই সাথে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিক্রেতারা যেটা বলছেন যে মরিচের গুঁড়া বিক্রি হচ্ছে 220 টাকা করে, হলুদের গুঁড়া বিক্রি হচ্ছে 240 টাকা করে এবং মসুর ডাল যেটা মোটা সেটা 95 টাকা করে বিক্রি হচ্ছে। ছোলা বুট কেজিতে 5 টাকা বেড়ে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং বুটের ডাল যেটা রয়েছে কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 110 টাকা কেজি। এবং সেই সাথে আমরা যদি আরো বেশ কিছু মশলার যদি দাম জানিয়ে দিতে চাই, যে দেখতে পেরেছি আমরা জিরা বিক্রি হচ্ছে খুচরা মূল্য 540 টাকা কেজি, আর লবঙ্গ বিক্রি হচ্ছে 1350 টাকা কেজি, মৌরি বিক্রি হচ্ছে 170 টাকা কেজি, ধনিয়া বিক্রি হচ্ছে 160 টাকা কেজি। মূলত
ব্যবসায়ীরা যেটা বলছেন যে এই দাম বৃদ্ধির কারণে আসলে তাদের বিক্রিতেও একটা কিন্তু প্রভাব পড়েছে। আগে যে পরিমাণ ক্রেতারা মশলা কিনতেন তার তুলনায় কিন্তু অনেকটা কেনা কমিয়েছে, যার কারণে বিক্রির পরিমাণটাও কমেছে। এবং তারা বলছেন যে যেহেতু চিকন মসুর ডালটা ভারত থেকে আসে, সুতরাং ভারতের আমদানি সংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণেই আসলে যারা বড় বড় আড়তদার রয়েছেন যেখান থেকে মূলত তারা ডাল কিনে আনেন, তারা বলছেন যে ডালের দামটা বৃদ্ধি পেয়েছে। মোটা দাগে বলতে গেলে ময়মনসিংহে এখনো কিন্তু আসলে মশলার মধ্যে এলাচ যেটা রয়েছে সর্বোচ্চ 5800 থেকে 6000 টাকার মধ্যে সর্বোচ্চ ভালো মানের এলাচ কিন্তু বিক্রি হচ্ছে। সুতরাং এলাচের দামটা বৃদ্ধি পেয়েছে। চিকন মসুর ডাল এবং বুটের ডাল, ছোলা বুট থেকে শুরু করে বিভিন্ন মশলার দামই কিন্তু এখনো বলতে গেলে চড়াই রয়েছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে মশলার দরদামের সর্বশেষ খবর আমার কাছে। রওশন, এবার আমরা মাছ বাজারের পরিস্থিতি জানতে চাই। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন যে ভরা মৌসুমেও মাছের দাম, বিশেষ করে ইলিশ মাছের দাম ঊর্ধ্বমুখী থাকার কারণ কি, ব্যবসায়ীরা কি বলছেন? যে ইলিশের সাথে বাঙালির আদি সম্পর্ক, সেই ইলিশের সাথে তার সম্পর্ক যেন এক ধরনের ছেদ ধরেছে। আমরা দেখছি গত কয়েক বছর ধরেই ইলিশ যেই পাতে তুলবেন মধ্যবিত্ত, তেমনটি আসলে হয়ে উঠছে না। তারা বাজারে এসে হতাশ হচ্ছেন, অন্য মাছের দিকে তারা তাদের পছন্দ পরিবর্তন করছেন। এবং আমরা দেখছি যে আসলে ছোট একটি ইলিশ, অর্থাৎ আধা কেজি বা 300-400 গ্রামের ইলিশের দাম কিন্তু প্রায় 1000 টাকা, আর আধা কেজির ইলিশ হলে সেটি 1000 টাকার উপরে 1100-1200 টাকায় বিক্রি হচ্ছে। আছি নগরীর কাজিরডুরি বাজারে, এবং আমরা দেখছি যে এখানে বেশিরভাগ মাছ যেগুলো এসেছে সেগুলো কিছুটা বড় আকারের মাছ, 1 কেজি থেকে 2 কেজির মধ্যে মাছ। এই বাজারে যেহেতু অধিকাংশ ক্রেতা সচ্ছল থাকেন, তো তারাও এসে আসলে দেখছি যে আসলে ইলিশের দাম দেখে হতাশ হচ্ছেন। এবং 2 কেজির একটি ইলিশের দাম এখানে দেখছি যে 3300 থেকে 3500 টাকা, অর্থাৎ একেবারেই নাগালের বাইরে বলা চলে। অধিকাংশ ক্রেতাই ইলিশ বাদ দিয়ে অন্যান্য মাছগুলো কিনছেন। সামুদ্রিক মাছ যেগুলো আছে, যেগুলো 500 থেকে 600 টাকা কেজি, সেসব মাছের দিকে তারা যাচ্ছেন। এবং বিক্রেতারা বলছেন যে আসলে ভরা মৌসুম হলেও ইলিশের যে দাম সেটি কিন্তু নাগালে নেই, কারণ সরবরাহ কম। যেসব বোট গভীর সমুদ্রে যাচ্ছে সে সকল বোটে সেভাবে ইলিশ ধরা পড়ছে না। অধিকাংশ ইলিশই তারা পাচ্ছেন সেগুলো ছোট আকারের ইলিশ, 150 থেকে 300-400 গ্রামের ইলিশ, অর্থাৎ যেগুলো একেবারেই আকারে ছোট এবং মধ্যবিত্ত যেসব ইলিশ আগে চোখেও দেখতো না, সেসব ইলিশ কিন্তু এখন বাজারে 1000 টাকা দাম। এবং আমরা দেখছি যে আসলে এখানে যে ইলিশগুলো আছে 1 থেকে 1.5 কেজির ইলিশ, সেগুলোর দাম পড়ছে 2000 টাকার উপরে। এবং এই দাম দেখে আসলে অধিকাংশ ক্রেতাই তারা ইলিশ কিনছেন। এবং মূলত হয়তো যাদের ঘরে আজকে মেহমান আসবে কিংবা অতিথি আসবে, তাদের ক্ষেত্রেই আসলে ইলিশ কেনার যে প্রবণতা সেটি দেখা যাচ্ছে। তবে যে বাঙালি 4-5 বছর আগেও নিয়মিত ইলিশ খেত, তাদের খাদ্য তালিকায় ইলিশ থাকতো, সেই ইলিশ কিন্তু এখন আর নেই। এবং অন্য মাছ দিয়ে তারা আসলে তাদের চাহিদা মেটাচ্ছেন। এবং যারা পাইকারি বাজারে আছেন বা যারা মাছের আড়তদার আছেন, তারা বলছেন যে যেসব বোট গভীর সমুদ্রে যাচ্ছে সেসব বোটে 3 থেকে 4 লক্ষ টাকা খরচ হয়, সেগুলো 10 দিন সমুদ্র থেকে আসে, সেই হিসেবে তারা আসলে মাছ পান না। অর্থাৎ 3 লাখ টাকা যে বোটে খরচ হয়, সেই বোটে আসলে 1.5 থেকে 2 লাখ টাকার মাছ ওঠে, যে কারণে লোকসানের সম্মুখীন হতে হয়। এবং আমরা যেটি দেখেছি যে নগরীর ফিশারি ঘাটেও কিন্তু যে 300 থেকে 400 গ্রামের ইলিশ, সেগুলো কিন্তু 40 কেজি বিক্রি হচ্ছে 38 থেকে 40 হাজার টাকা, অর্থাৎ কেজি পড়ে যাচ্ছে 1000 টাকার মতো। আর 1.5 থেকে 2 কেজি যে ইলিশগুলো, অর্থাৎ যেগুলো মানুষ খুঁজে থাকে, সেগুলোর সরবরাহ কিন্তু কম। এবং খুচরা বাজারে এসে সেগুলো আমরা দেখছি সরবরাহ কম থাকার কারণে পাইকারি বাজার থেকে 400 থেকে 500 টাকায় বেশি হচ্ছে। এবং বাজার ভেদে সেই দামে কিন্তু তারতম্য আছে। অর্থাৎ ইলিশের সাথে বাঙালির যে সম্পর্ক, সেই সম্পর্কে এক ধরনের ছেদ দেখা যাচ্ছে। রোশন, ছুটির দিনে ঢাকার বাইরের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা। বরগুনায় প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গেল 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 28 জন রোগী। এমন পরিস্থিতিতে আইসিইউ এবং সিসিইউ সংকট কাটাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেই কোনো দৃশ্যমান পদক্ষেপ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বরগুনা সদর হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, হাসপাতালে বর্তমানে কি পরিমাণ রোগী ভর্তি রয়েছে? আর বারংবার আমরা দেখেছি যে আপনার প্রতিবেদন বা জমা দেওয়ার পর আসলে সংকট সমাধানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ আমাদের চোখে পড়েনি। আপনার সাথে কোনো হাসপাতাল কর্তৃপক্ষের কথা হয়েছে কিনা, কি বলছেন তারা? রোশন, এখানকার যারা সাধারণ রোগী বা যারা স্বজন রয়েছেন, রোগীর সাথে আসছেন, তাদের একটাই প্রশ্ন যে আর কত মৃত্যুর মিছিল বাড়লে কিংবা এখানে আক্রান্তের সংখ্যা দীর্ঘায়িত হলে স্বাস্থ্য মন্ত্রণালয় টনক নড়বে। আসলে এই প্রশ্নের কোনো সদুত্তর আমরাও দিতে পারিনি।
আপনি দেখেছেন যে প্রথম থেকে সেই ডেঙ্গু কভারেজ নিয়ে আমরা যুক্ত ছিলাম এবং তখন থেকেই কিন্তু আমরা হাসপাতালে বিভিন্ন ধরনের সংকট কাটাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে দৃশ্যমান পদক্ষেপ সেটি কিন্তু আসলেই দেখা যাচ্ছে না। বিশেষ করে ডেঙ্গুর যে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে, দীর্ঘায়িত হচ্ছে মৃত্যুর মিছিল। আপনাকে যদি গত 4 দিনের ডেঙ্গু আক্রান্তের পরিসংখ্যান জানিয়ে রাখি, গত 9 সেপ্টেম্বর যেদিন একজন শিক্ষিকা ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন এবং সেদিন আক্রান্তের সংখ্যা ছিল 51 জন এবং 10 সেপ্টেম্বর আক্রান্তের সংখ্যা 52 জন। 11 সেপ্টেম্বর গতকাল আক্রান্তের সংখ্যা 43 জন এবং আজকে সকাল 11টা পর্যন্ত নতুন করে গত 24 ঘন্টায় 28 জন আক্রান্তের কথা আমরা জানতে পেরেছি। দেখা যাচ্ছে 4 দিনেই 174 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে এবং একজনের মৃত্যু হয়েছে। তো মৃত্যুর মিছিলও বাড়ছে এবং সেটি নিয়েও কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের। এবং এখানে যে সংকটটি সেটি হচ্ছে আইসিইউ এবং সিসিইউ সংকট। এই আইসিইউ সিসিইউ ইউনিটটি না থাকার ফলে এখানে যারা সাধারণ রোগী রয়েছেন, বিশেষ করে একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি যে যখন জুন জুলাইয়ের মাসের দিকে ডেঙ্গুর প্রাদুর্ভাব যে গ্রাফের শীর্ষে চলে যায়, তখন যে আইইডিসিআর এর টিম এসেছিলেন তারা দেখেছেন ঘুরে উপকূলের বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন যে বৃষ্টির পানি জমিয়ে রাখা হয় যে পাত্রগুলোতে, সেই পাত্রগুলো যদি খোলা থাকে তাহলে 2-3 দিনের মধ্যেই কিন্তু সেখানে এডিসের লার্ভার উপস্থিতি মিলছে। তখন থেকে নানা পদক্ষেপ নিলেও যে এখানে চিকিৎসা সেবার জন্য স্বাস্থ্যসেবার একমাত্র বাতিঘর এই হাসপাতালটি, বরগুনার যে সাধারণ মানুষের চিকিৎসা সেবার জন্য, সেখানেও কিন্তু শুধুমাত্র আইসিইউ কিংবা সিসিইউ না থাকার ফলেই কিন্তু এই যে মৃত্যুর মিছিল বাড়ছে বলে মনে করছেন। এবং স্বাস্থ্য বিভাগ বলছে যে তারা পত্রলাভ যোগাযোগ অব্যাহত রেখেছে, দ্রুত সময়ের মধ্যে হয়তো আইসিইউ এবং সিসিইউ সংকট কাটাতে স্বাস্থ্য মন্ত্রণালয় পদক্ষেপ নেবে। তো এই ছিল বরগুনা সদর হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ তথ্য। রোশন। চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানে প্রাইভেট কারের ধাক্কায় বাবা মেয়ে নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত আরও 4 জন। সকাল 7টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের ঠাকুরদিঘি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি এলাকায় একটি কভার্ড ভ্যান দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে কভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় প্রাইভেট কারে থাকা বাবা এবং মেয়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত অবস্থায় 4 জনকে উদ্ধার করে। 2 জনকে স্থানীয় হাসপাতাল এবং 2 জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। এদিকে সিরাজগঞ্জের কিশিয়াহাটায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দোকানে ধাক্কা দেয়। এতে নিহত হয়েছে দোকান মালিক আমির আলী, আহত হয়েছেন আরও 4 জন। পটুয়াখালী সহ উপকূলে হারিয়ে যেতে বসেছে খালবিল এবং জলাশয়ে ফুটে থাকা শাপলার মুগ্ধতা। জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলাশয় ভরাট আর কৃষি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারে এখন অস্তিত্ব সংকটে পড়েছে জাতীয় ফুল। বিশেষজ্ঞরা বলছেন শাপলাকে উদাহরণ হিসেবে নিয়ে পরিবেশ এবং জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে সরকারি বেসরকারি উদ্যোগ প্রয়োজন। পটুয়াখালী থেকে জসিম পারভেজের প্রতিবেদন। বর্ষা মৌসুমে দেশের আনাচে কানাচে পুকুর, ডোবা, খাল, বিল আর জলাশয়ে ফুটে থাকত রং বেরঙের শাপলা, যা গ্রাম বাংলাকে অপরূপ সৌন্দর্যে ভরে রাখত। তবে 10-15 বছরের ব্যবধানে উপকূলীয় অঞ্চলের জলাশয়ে আশঙ্কাজনক হারে কমেছে শাপলা। জলবায়ু পরিবর্তনজনিত প্রভাব, জলাশয় দখল হওয়ায় হারিয়ে যেতে বসেছে অর্থকরী ওষুধি গুণাবলী সম্পন্ন জলজ উদ্ভিদটি। খালে আমরা অনেক শাপলা উঠেছি, যে সমস্ত জায়গায় এই শাপলাগুলো হইতো, এই সমস্ত জায়গাগুলো এই সরকার লিজ দেওয়ার কারণে শাপলাগুলো আমাদের দেশ থেকে উঠতে যাওয়ারই পালা। শাপলার বীজ তো সব নষ্ট হয়ে যায়, কীটনাশক ওষুধ দেওয়া হয়। শাপলা ফুল, শাপলা শালুকের নিচেই কিন্তু এই বীজটা হয়, যেটাকে চিয়া বীজ বলা হয়। তো আমাদের দেশ থেকে এটা হারাই যেতেছে। বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত খরায় জলাশয় শুকিয়ে যাওয়ায় ও লবণাক্ততার কারণে হুমকির মুখে শাপলার জীবনচক্র। এছাড়াও কৃষি জমিতে মাত্রাতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে জাতীয় ফুল শাপলা। ভাঙার ফলে এখানে লবণ পানি হচ্ছে আমাদের ভিতরে এলাকার ভিতরে প্রবেশ করতেছে, যার কারণে এগুলো তো মিষ্টি পানির ফসল বা মিষ্টি পানির একটা এই উদ্ভিদের কারণে এর যে এই লবণ মানে হচ্ছে লবণাক্ততা সহ্য করার ক্ষমতা খুবই কম, যার কারণ হচ্ছে কি এ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। বাণিজ্যিক কৃষি আসার পরে আমাদের কৃষকরা যে রেকমেন্ডেড সারের ডোজ আছে সেটাকে বাদ দিয়ে অতিরিক্ত মাত্রায় সার এবং কীটনাশক প্রয়োগ করে থাকে, যেটির কারণে এই সকল শাপলা সহ অন্যান্য বাস্তু সংস্থার যে প্রাকৃতিক
সৌন্দর্য সেগুলো কিন্তু হারায় যাচ্ছে। শাপলার লতাপাতা মাটির গুণাগুণ ধরে রাখার পাশাপাশি দেশীয় মাছের প্রজনন স্থল হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, কিন্তু দিন দিন শাপলা হারিয়ে যাওয়ার প্রভাব পড়েছে মাছের বংশবিস্তারে। তবে মৎস্য বিভাগের দাবি, শাপলার অস্তিত্ব রক্ষায় জনসচেতনতা বাড়াতে কাজ করছেন তারা। আমাদের এই অঞ্চলে যদি আমরা পেস্টিসাইডের ব্যবহার কমাইতে পারি এবং এই জলাশয়গুলোকে রক্ষা করতে পারি এবং শাপলার যে জীববৈচিত্র্য এটাকে রক্ষা করতে পারি, এটা আমাদের সামগ্রিক মুক্ত অভ্যন্তরীণ জলাশয়ের যে বদ্ধ জলাশয়ের একটা জীববৈচিত্র্যের একটা উন্নয়ন হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং মানুষের জীবন জীবিকার তাগিদে অনেকটাই নীরবে হারিয়ে যাচ্ছে শাপলাসহ উপকারী অনেক জলজ উদ্ভিদ। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত সরকারি ও বেসরকারিভাবে পদক্ষেপ নেয়ার দাবি সচেতন বাসিন্দাদের। এখন পটুয়াখালী। কক্সবাজারে সমুদ্র স্নানে নামা পর্যটকদের নিরাপত্তায় দীর্ঘদিন ধরেই কাজ করে আসছে লাইফগার্ড সদস্যরা। তবে অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় বন্ধ হয়ে যেতে বসেছিল এই কার্যক্রম। বিকল্প অর্থায়নের উদ্যোগ নিলেও সংশ্লিষ্টদের দাবি স্থায়ী সমাধানের। মন্তোষ বেতজ্ঞের প্রতিবেদন। কক্সবাজার সৈকতে ডুবে যাওয়া পর্যটকদের বড় ভরসা লাইফগার্ড সদস্যরা। তবে দাতা সংস্থার অর্থায়ন বন্ধ হয়ে যাওয়ায় অনিশ্চয়তায় পড়ে এই কার্যক্রম। এবার লাইফগার্ড সার্ভিস চালু রাখতে বিকল্প অর্থায়নের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এনজিও ও নতুন দাতা সংস্থার সহায়তার পাশাপাশি স্থানীয় হোটেল মালিকদেরও এগিয়ে আসতে বলা হয়েছে। একটা রুলস করে দিতে হবে, একটা আদেশ করে দিতে হবে। ওই রুলস এবং আদেশ এবং ফিয়ের মতো করে দিতে হবে। এটা জেলা প্রশাসন মধ্যে বিচ ম্যানেজমেন্ট কমিটির আলোচনায় অথবা আইন শৃঙ্খলা আলোচনায় এই প্রবলেমটা সলভ করে নেবেন। কীভাবে করবেন খুব জরুরি ভিত্তিতে ওই মিটিংয়ে আমিও থাকবো এবং এটা যেন শক্তভাবে যেন এটা হয়, নিশ্চিত হয়, এটা আমরা উদ্যোগ নিব। এদিকে পর্যটন মন্ত্রণালয় থেকে হোটেলগুলোকে 2টি পৃথক চিঠি দেওয়া হয়েছে। প্রথমটিতে লাইফগার্ড সার্ভিস চালু রেখে বেতন ভাতা প্রদানের নির্দেশনা, আরেকটিতে পর্যটকদের জন্য লাইফ জ্যাকেট সরবরাহ ও ব্যবহার নিশ্চিত করার কথা বলা হয়েছে। তবে হোটেল মালিকরা বলছেন এ অর্থায়ন কিভাবে করা হবে তা জেলা প্রশাসনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থ চিন্তা করে এটা আমাদের একটা সুব্যবস্থা অবশ্যই করা উচিত এবং এটা অচিরেই মনে হয় করতে হবে। কারণ তারা তো ট্যুরিস্ট, তাদের দিয়ে তো আমাদের এই ইন্ডাস্ট্রি, এই হসপিটালিটি, এই হোটেল ব্যবসা। আমরা এই মন্ত্রণালয়ের নির্দেশনা সম্পর্কে সবাইকে অভিহিত করে লাইফ জ্যাকেট নিশ্চিত করা, সতর্কবাণী টাঙিয়ে রাখা ইত্যাদি সিদ্ধান্ত নেব এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু স্থায়ী সমাধান ছাড়া এই গুরুত্বপূর্ণ সেবা বারবার অনিশ্চয়তায় পড়বে বলে শঙ্কা সংশ্লিষ্টদের। একটি মেকানিজমের আসলে দরকার, যেই প্রক্রিয়ার মাধ্যমে আসলে এই ফান্ডিংটি আসবে। এটি হয়তো হোটেল মোটেল ওনার্স থেকে জেলা প্রশাসন কক্সবাজারে আসবে এবং কক্সবাজার থেকে হয়তো জেলা প্রশাসন কক্সবাজারের মাধ্যমে হয়তো সরাসরিভাবে লাইফগার্ডদের বেতন ভাতাটি উঠবে। দেশের জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রে প্রাণহানির ঝুঁকি কমাতে লাইফগার্ড সার্ভিস টেকসইভাবে চালু রাখা এখন সময়ের দাবি। এখন কক্সবাজার। ময়মনসিংহের ফুলবাড়িয়ায় হাতে তৈরি লালচিনি জিআই স্বীকৃতি পাওয়ায় খুশি আখ চাষিরা। তবে প্রায় 20 বছর ধরে আখ শোধনাগারটি বন্ধ থাকার পাশাপাশি উন্নত জাত এবং প্রণোদনা না পাওয়ায় আখ উৎপাদনে আগ্রহ হারাচ্ছেন কৃষকরা। এমন অবস্থায় আখের চাষাবাদ বৃদ্ধি থেকে দূরে শুরু করে লাল চিনি শিল্পকে রপ্তানি পণ্য হিসেবে এগিয়ে নিতে সরকারি উদ্যোগের দাবি সংশ্লিষ্টদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের প্রতিবেদন। নুয়ে পড়া এমন সবুজ বৃক্ষরাজি ছাপিয়ে গন্তব্য এখন শহর ছাড়িয়ে গ্রামীণ মেঠোপথে। শিশুদের এমন দস্যুপনার দুরন্ত শৈশব দেখে স্মৃতিকাতর হবে যে কেউ। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার লালমাটি অধ্যুষিত গ্রামের প্রতিটা বাড়ির সামনে কিংবা ফসলের মাঠ, সব জায়গায় চোখে পড়ে এমন বিস্তর আখক্ষেত। টাঙ্গাইলের মধুপুর পীরগাছার বর্মন পাড়ার মেয়ে কনারানী বর্মন। 15 বছর আগে বিয়ে হয় ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিদ্যানন্দ গ্রামের কৃষক কমলেশ চন্দ্র বর্মনের সাথে। এরপর থেকেই স্বামীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে করছেন আখ চাষ, আবার তৈরি করেন লালচিনি, যাতে বছরে আয় করছেন কয়েক লাখ টাকা। সামনে যে পূজা আইতাছে লালচিনি দেয়া না ডোবা নাই আপনার
অনেক কিছু করা যায়, মিষ্টি না রান্না হয় বুকের জন্য লাগে, দরকার চিনি লাগে, লাল চিনি সবসময় লাগে, এমনি হয় এমনি ওই যে পিঠা পায়েস বানানো হয়। ভালো জাত সরকার আমাদের প্রণোদনা হিসাবে দিত, ভালো জাত দিত, আর্থিকভাবে সাহায্য করতো, আমরা হয়তো বা আরো উৎসাহিত হইতাম, আখ চাষে লাভবান হইতাম। ফুলবাড়িয়ায় আখের রস থেকে হাতে তৈরি লালচিনির ঐতিহ্য প্রায় ২৫০ বছরের পুরনো। সম্প্রতি যা পেয়েছে জিআই স্বীকৃতি। উপজেলার বিদ্যানন্দ বাদেও পার্শ্ববর্তী কালাদহ, এনায়েতপুর, পলাশতলী, বাক্তাসহ অন্তত ২০টি গ্রামের প্রায় ৩,০০০ কৃষক আখ চাষ ও লালচিনি তৈরির সঙ্গে সরাসরি যুক্ত। মেলা দিন আগে পূর্বপুরুষে মনে হয় যে আবার ২-২৫০ বছর আগের থেকে আবাদ হইতেছে, লালচিনির আবাদ হইতেছে, চলতেছে, কিন্তু আমাদের এই খরচটা কিন্তু ব্যয়বহুল। সব সময় কৃষককে পরামর্শ দিয়ে থাকি, তাহলে এইভাবে আমরা যে বীজ শোধন, জাত শোধন করে লাগানো, তারপর যখন আস্তে আস্তে বড় হয় তখন আমরা বলি যে আখের ছিদ্রকারী পোকার জন্য ওষুধ প্রয়োগ করার জন্য। লালচিনি তৈরিতে চুলায় লোহার বড় কড়াইয়ে পরিমাণ মতো আখের রস দিয়ে জাল করেন প্রায় ১ ঘন্টা। এরপর ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে ধুলার আকার ধারণ করার আগ পর্যন্ত চলে বিরামহীন নাড়াচাড়া। একই উপজেলার বাদিহাটি গ্রামের লোকমান হোসেন পড়াশোনা শেষ করে নিজে স্বাবলম্বী হতে হয়েছেন উদ্যোক্তা। সারা দেশে লালচিনির জেলা হিসেবে ময়মনসিংহকে তুলে ধরার জন্য অনেকদিন ধরেই লোককুটির নামে ফেসবুকে অনলাইন ব্যবসা করে যাচ্ছেন তিনি। এই পণ্য জিআই স্বীকৃতি পাওয়ায় উচ্ছ্বসিত তিনিও। তাই চাষাবাদ বৃদ্ধি থেকে শুরু করে লালচিনি শিল্পকে রপ্তানি পণ্য হিসেবে এগিয়ে নিতে সরকারি উদ্যোগের দাবি তার। মেনটেন করে স্বাস্থ্যকর যে এটা আমরা যদি মেনটেন করতে পারি তাহলেই কিন্তু এই লালচিনিটা জিআই পণ্য হিসেবে যে লাভ করেছে এবং এটা কিন্তু সুনামটা কিন্তু থাকবে। এদিকে প্রায় ২০ বছর ধরে বন্ধ হয়ে পড়ে আছে ইক্ষু গবেষণাগারের অধীনে পরিচালিত ফুলবাড়িয়ার আখের চারা শোধনাগারটি। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় অস্তিত্ব এখন বিলীনের পথে। দিন দিন দখল হচ্ছে সরকারি এই স্থাপনাটি। বাস্তবে এই ধরনের লালচিনি আমি দেখি নাই কোনোদিন, হাতে গুন্না দিয়ে যেভাবে চিনিটা তৈরি করে। বর্তমানে বাজার মূল্য ৪,০০০ থেকে ৪,৫০০, আর যেটা আমরা করিয়াদা বানাই ৬,০০০ থেকে ৭,০০০ টাকা এটা মন। উপজেলা কৃষি বিভাগ বলছে জিআই স্বীকৃতির ফলে স্থানীয় কৃষক ও উৎপাদকরা আরও উৎসাহী হবেন। এই চিনি অর্গানিক পণ্য হিসেবে বিদেশে রপ্তানির সুযোগ তৈরি হলে চাষিরা সরাসরি লাভবান হবে বলছেন কর্মকর্তারা। আমরা চাচ্ছি যে কৃষকদেরকে কিভাবে সংঘবদ্ধ করে তাদেরকে সমিতির আকারে এনে বিএসটিআইয়ের অনুমোদন নেওয়া যায় সেই পদ্ধতিতে আমরা এগোচ্ছি। সামনে অবশ্যই সফল হব এবং যদি বিএসটিআই অনুমোদন পেয়ে যায় তাহলে এই সমিতির মাধ্যমেই কিন্তু তারা প্যাকেটজাত করে বিভিন্ন জায়গায় দেশের বাইরে সর্বত্র এটা সরবরাহ করা সম্ভব হবে। ২০২৫ সালে উপজেলার ৬৫০ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে, যেখান থেকে উৎপাদন হবে প্রায় ৮,০০০ টন চিনি, যার বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। ইমতিয়াজ আহমেদ, এখন ময়মনসিংহ। এখন জনপদে শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। ১২ ঘন্টা পার হলেও ভোট গণনা শেষ হয়নি জাকসু নির্বাচনে। এখনো ১১টি হলের ফলাফল বাকি। অসুস্থতায় নারী পোলিং অফিসারের মৃত্যু। চট্টগ্রামে দাঁড়িয়ে থাকা কভার্ড ভ্যানে প্রাইভেট কারের ধাক্কায় বাবা মেয়ে নিহত, আহত ৪ জন। সিরাজগঞ্জের সড়কে নিহত আরও ১ জন। বিশেষায়িত হেভি লিফট কার্গো জেটি নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর। ভারী যন্ত্রপাতি খালাসে ভোগান্তি এবং খরচ কমার আশা। ট্রেন থাকবে তখন এই একটা মেশিন একসাথেই চলে আসতে পারবে। এখনো স্বস্তি ফেরেনি সবজির বাজারে। চড়া নিত্যপণ্যের দাম, আধা কেজির ইলিশ কিনতে গুনতে হচ্ছে ১,০০০ টাকার বেশি। এবং জলাশয় ভরাট, অতিরিক্ত কীটনাশক ব্যবহারে উপকূলে অস্তিত্ব সংকটে জাতীয় ফুল শাপলার। জরুরি উদ্যোগ নেয়ার তাগিদ। এই ছিল এখন জনপদের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত থাকতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে সরাসরি দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।